গুড মর্নিং বন্ধুরা, আমি আইভি। আজ আপনাদের নিয়ে এসেছি নর্থ বেঙ্গলের এক অফবিট জায়গা তেন্দ্রাবংয়ে। প্রথমে আমরা হোমস্টের আশেপাশে গ্রামটিকে ঘুরে দেখব, আর তারপরে চলে যাব এর কাছাকাছি সাইট সিং গুলোতে। তাহলে চলুন শুরু করা যাক অফবিট নর্থ বেঙ্গলের দ্বিতীয় পর্ব। তেন্দ্রাবংয়ে সকাল হচ্ছে, এখন বাজে সকাল 6টা। প্রায় 5042 ফুট উচ্চতায় এই তেন্দ্রাবং। আকাশে প্রচুর মেঘ, কুয়াশা, সামনের পাহাড় কিছু দেখা যাচ্ছে না। আমরা আপাতত যাচ্ছি একটু হেঁটে আসতে, বাকিরা ঘুমিয়ে রয়েছে। দেখা যাক তারপরে। প্রচুর মেঘ, সামনের রাস্তাতেও পুরো মেঘ ঢেকে রয়েছে। দূরে একটা পাহাড় আছে, কিন্তু এখন সেটা বোঝাই যাচ্ছে না কিছু। রাস্তা থেকে কিছুটা ওপরে আমাদের হোমস্টে। এই জায়গাটা ফুল আর গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো। গ্রামের মধ্যে দিয়ে পাকা সড়ক। এই পথ ধরেই আমরা কিছুটা হেঁটে এলাম। উপরে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে, আর তার পেছনের পাহাড় আর জঙ্গলটা পুরো কুয়াশায় ঢাকা, কিন্তু দেখতে ভারী ভাল লাগছে। কিন্তু এত ঘন কুয়াশা যে আমরা আর বেশি হাঁটাহাঁটি না করে হোমস্টেতে ফিরে আসলাম। এই দোতলা পাকা বাড়িটাতে মোট 4টে ঘর রয়েছে, তার মধ্যে 2টো ডুপ্লে। পাশের ছোট দোতলা বাড়িটিতে ওপরে একটি ট্রিপল বেডরুম রয়েছে উইথ ব্যালকনি, আর পাশের সবুজ 2টো ডুপ্লে কটেজ। তার পাশে কমলা রঙেরটা ডাইনিং স্পেস। দেখুন কি সুন্দর তারা দিয়ে সাজানো। এপাশে সামনে একটা আর দূরে একটা দোলনা রয়েছে, আর রয়েছে চেয়ার টেবিল পাতা যেখানে আপনি ব্রেকফাস্ট করতে পারেন। গাছপালা দিয়ে লনটা খুব সুন্দরভাবে সাজানো আছে। একটা ছোট্ট সুইমিং পুল। এখানে ছোট বড় সকলেই একটু মজা করে সাঁতার কেটে নিতে পারেন, বেশ ভালোই সময় কাটবে। পুলের পাশ দিয়ে নিচে নামার রাস্তা। এই দেখুন খাবার জায়গা, ওপরটা ডাইনিং স্পেস আর নিচটা ওদের রান্নাঘর। আশেপাশে রয়েছে প্রচুর গাছ, একদম জঙ্গলে ঘেরা, আর দূরে রয়েছে পাহাড়ের সারি। কি সুন্দর দেখুন আশপাশটা, মন ভরে যাবে। দোলনাটা দেখে নিজেকে আর সামলে রাখতে পারলাম না, ফিরে গেলাম সেই ছোটবেলায়। তবে শুধু আমি একা নয়, আছে সবাই। সকালের মেঘ কেটে গিয়ে এখন অনেকটাই আকাশ পরিষ্কার। এখন বাজে বেলা 8টা। সুন্দর পাখির আওয়াজ। রোদ দেখে আমি আবার একটু বেরিয়ে পড়লাম এদিক ওদিক ঘুরবো বলে। মোড় ঘুরতেই আরেকটা হোমস্টে দেখতে পেলাম। এটাও বেশ সুন্দর সাজানো গোছানো। আরো কিছুটা যেতেই রাস্তার ধারে দেখলাম নানান রঙের হাইড্রেঞ্জিয়া, গোলাপ আর আরো অনেক রকমের ফুল ফুটে রয়েছে। এই বাগান নিশ্চয়ই স্থানীয় মানুষেরাই কেউ করেছে। দেখুন গোলাপের রঙগুলো কি সুন্দর। আমি কুয়াশা মাখা জঙ্গলের মধ্যে দিয়ে আরো কিছুটা ভেতরে গেলাম। এখানে রাস্তা একটু ভাঙাচোরা। দেখুন পথের ধারে বাঁধাকপির ক্ষেত হয়ে রয়েছে, আর এই ভুঁই চাপার বেডটা দেখুন, অসাধারণ। আমি এখন চলে এসেছি এখানকার অন্যতম বিখ্যাত হোমস্টে প্রথম আলো। এর পজিশনটা অসাধারণ। সামনের ভ্যালিটা অদ্ভুত সুন্দর দেখায় এখান থেকে, আর পাহাড়ের পর পাহাড় দেখুন কি সুন্দর, কত দূর অবধি বিস্তৃত। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে নাথুলার রেঞ্জ দেখা যায়। অনেক ব্লগার কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বলেছেন, কিন্তু সেটা ভুল। এখানে একটা ভিউ পয়েন্ট করা আছে, এখানে বসে আড্ডা দিতে দিতেই সময় কেটে যাবে। কত বড় আর কি সুন্দর মঠ দেখুন।
এই আস্তে আস্তে এবার ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। 9:30 বাজে। ঘুরে এসেছি এদিক ওদিকে, বেশ ভালো লাগছে গ্রামটা। এইটা আমাদের খাবার জায়গা, এটাও খুব সুন্দর। আজকের ব্রেকফাস্ট আলু পরোটা, আচার, তরকারি, সুজি। আলুর পরোটাগুলো একদম পাতলা পাতলা, আর তার সঙ্গে আলুর তরকারি একদম রাজজটক। কাল ডিনারেও দেখেছি আর এখনো দেখছি, এদের রান্না বান্না বেশ ভালো। 10:30 বাজে। আমরা এখন যাচ্ছি সাইট সিনের জন্য। বেশ রোদ রয়েছে। গাড়িতে আমাদের গল্প বেশ ভালোই জমে উঠেছে। রাস্তাটাও ভারী সুন্দর। বন্দনা একটা জায়গা দেখে গাড়িটা একটু দাঁড় করাতে বলল। আমরা নিচে নেমে বেশ কয়েকটা ছবি তুললাম। এখানে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে বলে গাছপালা এখন ঘন সবুজ। এত ভালো লাগছে যে খালি মনে হচ্ছে দাঁড়াই আর ছবি তুলি। বলতে বলতেই আমরা আজকে প্রথম স্পটে পৌঁছে গেছি। কালিম্পং থেকে 32 কিলোমিটার দূরে এই মনাস্ট্রি। আমরা এখন চলে এসেছি নোকদারা গুম্বাদারা মনাস্ট্রিতে। সামনেই রয়েছে একটি প্রেয়ার হুইল। একটি পাতলা কাগজের ওপর অনেকবার করে পবিত্র বৌদ্ধ মন্ত্র লিখে এর মধ্যে রাখা থাকে। তাই বৌদ্ধরা মনে করেন এটি ঘোরালেই পুণ্য লাভ হয়। আমিই বা পুণ্য থেকে বঞ্চিত কেন হই বলুন? চারপাশে গাছপালায় ঘেরা এই মনাস্ট্রিটির পজিশন ভীষণ সুন্দর। এখানে একটি বুদ্ধ মূর্তি রয়েছে যার ডান পাটি একটু তোলা, যেন উনি হেঁটে আসছেন। এখানকার লামাদের কাছে পরে কারণটা শুনেছি। पैर ऊपर है क्यों? हाँ जी, वो मतलब स्टेप। বুদ্ধদেবের রত্নখচিত সিঁড়ি বেয়ে স্বর্গ থেকে মর্তে আসার ঘটনাকে ডিপিক্ট করে এই মূর্তি। এই দিনটিতে বৌদ্ধরা যে উৎসব পালন করে তার নাম লাবাব দুচেন। মনাস্ট্রির ওপর থেকে দূরের পাহাড় আর ভ্যালি দেখা যাচ্ছে। সামনে বেশ খানিকটা খোলা জায়গা রয়েছে, তার ওপাশে লামাদের থাকার জায়গা এবং আরেকটি মন্দির। আমরা যখন গেছি তখন লাঞ্চ টাইম, তাই আমরা ভেতরে ঢুকে দেখতে পারিনি। আমাদের পরবর্তী গন্তব্য ডাবলিং। বেরোনোর সময় যে রোদ ছিল এখন আর নেই। গাছের ফাঁকে ফাঁকে কিরকম মেঘ দেখুন, ঘন মেঘের আস্তরণ এই গাছের মধ্যে। কিছুটা দূরের জিনিসও যেন পরিষ্কার নজরে আসে না। চলে এসেছি ডাবলিং ইকো অ্যাডভেঞ্চার ট্যুরিজম স্পটে। এখানে পার হেড 50 টাকা এন্ট্রি ফি। টিকিট কাউন্টার থেকে মূল স্পটটি 3-4 মিনিটের হাঁটা পথ। তবে এখানে অটোরও ব্যবস্থা রয়েছে। যাতায়াতের জন্য 50 টাকা। 4-5 জন উঠতে পারে এই অটোতে। এখানে রয়েছে জিপ লাইনিং, জিপ সাইক্লিং সহ বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টস। এছাড়া দোলনা, বিভিন্ন সেলফি পয়েন্ট এবং 2টি মিনি স্কাইওয়াকও আছে। এই স্কাইওয়াকটা একেবারেই সরু এবং ছোট, পাশে আরেকটি একটু চওড়া আছে। আমাদের মধ্যে অনেকেই জিপ লাইনিং করলো। ডিস্টেন্স বা উচ্চতা কোনোটাই হয়তো কিছু বেশি নয়, কিন্তু তবুও বেশ ভালো লেগেছে, অ্যাডভেঞ্চারাস। লোলেগাঁও এবং কালিম্পং এর আরেকটি অফবিট জায়গা কাফের গাঁও থেকে এই ডাবলিং এর দূরত্ব খুবই কম। অ্যাকচুয়ালি এটা ডাবলিং ভিউ পয়েন্ট নামেই বেশি পরিচিত। এখান থেকে 360 ডিগ্রি একটা দারুণ প্যানোরামিক ভিউ পাওয়া যায় পরিষ্কার দিনে। মেঘমুক্ত আকাশ থাকলে কাঞ্চনজঙ্ঘার ভিউও এখান থেকে অসাধারণ। কিন্তু আমাদের ছবিগুলো দেখলেই বুঝবেন আজ বারে বারেই মেঘে ঢেকে যাচ্ছে চারপাশ। বলতে বলতেই আবার হু হু করে মেঘ ঢুকছে, অতএব কিছুই দেখা গেল না। আবার একবার আসতে হবে নভেম্বর মাসে। আমরা এবার যাব লোলেগাঁও। দুপাশে পাইনের জঙ্গল, এত সবুজ, এত সবুজ, সত্যি বর্ষায় অবশ্যই নর্থ বেঙ্গল আসতে হয়। রাস্তার ওপর দিয়ে কেমন এক পাশ থেকে আরেক পাশে মেঘ উড়ে যাচ্ছে দেখুন। আমরা পৌঁছে গেছি লোলেগাঁও ওল্ড হ্যাঙ্গিং ব্রিজে। যাওয়ার রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে, ভারী সুন্দর। চারপাশে ঝকঝকে সবুজ গাছ
আর মাঝে মাঝে পাখির আওয়াজ অসাধারণ। আমি বছর 20 আগে একবার লোলেগাঁও এসেছিলাম। তখন এই ক্যানোপির ওপর দিয়ে হেঁটে গিয়েছিলাম শেষ অবধি। এখন এটা পরিত্যক্ত। চারপাশে শুধু সবুজ আর সবুজ, কিন্তু গাছের ফাঁকে দেখুন কিরম মেঘ আটকে রয়েছে, জমাট বেঁধে রয়েছে গাছের ফাঁকে ফাঁকে। ক্যানোপিটা একেবারেই ভগ্ন দশা। এর পাশেই আছে লোলেগাঁও ইকো পার্ক। এই পার্কের মধ্যেই আছে হেরিটেজ ফরেস্ট, আর এই ফরেস্টেই রয়েছে নতুন ক্যানোপি ওয়াক। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই ক্যানোপি ওয়াক চির, ফার, সাইপ্রাস গাছের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। আমাদের অবশ্য এই যাত্রায় আর সেটা দেখা হয়নি। আমরা চলে এসেছি ক্যানোপি ওয়াকের একদম শেষ প্রান্তে। এখানে অনেক বড় বড় গাছ রয়েছে। বহু প্রাচীন এইসব গাছগুলির শাখা প্রশাখায় জমে উঠেছে শ্যাওলা। নানা রকমের অর্কিড আর ফার্নও জন্মেছে এইসব গাছের শাখায়। বেশ অনেকক্ষণ আমরা এইখানে কাটালাম। খুব ভাল লাগছিল এই প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে থাকতে। এবার ঘরে ফেরার পালা। আমার পিছনের জঙ্গলের ছবি দেখলেই বুঝতে পারবেন কি হারে মেঘ করেছে। বৃষ্টি নামার আগেই এতটা পথ হেঁটে গিয়ে গাড়িতে উঠে পড়তে হবে। ফেরার সময় দেখলাম নতুন ক্যানোপি ওয়াকের ওখানে বেশ ভিড়। মনে হলো ওই ভিড়ভাট্টার মধ্যে না গিয়ে ভালোই হয়েছে। প্রকৃতিকে এখানে আমরা অনেক আপন করে পেয়েছি। তিতান অবশ্য একটু কষ্ট পেয়েছে নতুন ক্যানোপি ওয়াকটা দেখা হয়নি বলে। নতুন ক্যানোপি ওয়াক খোলা থাকে সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি। এখানে ঢুকতে গেলে 25 টাকা করে এন্ট্রি ফি লাগে। তেন্দ্রাবঙ্গের দিকে যত এগোচ্ছি তত দেখছি আকাশ পরিষ্কার হচ্ছে, মেঘ আর নেই। কিন্তু তাই বলে আর কোথাও যাব না আমরা। প্রচন্ড খিদেও পেয়েছে, তাই সোজা এখন আমরা হোমস্টেতে গিয়ে লাঞ্চ করব। তারপর কিউই আর পিচের বাগান দেখতে যাব। সন্ধ্যার সময় আছে বারবিকিউ। সেই সব ছবি আপনাদের পরের ভিডিওতে দেখাবো। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক ও শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। খুব শিগগিরই 3য় পর্ব নিয়ে আসবো, সঙ্গে থাকুন।